ও মেয়ে, তোর বয়স কত? কি জানি গো, মা থাকলে বলে দিত। সেই যেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরলো, হিন্দুদের রক্ত ঝরলো, মুসলমানের ঘর জ্বললো, তখন নাকি মা পোয়াতে, তাই দাঙ্গা আমার জন্মতিথি। নমস্কার, আমি সুচরিতা, TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যার সঙ্গে আমরা আড্ডা দেব তিনি তো অবশ্যই অভিনেত্রী এবং আপনাদের সকলের মনে একটা সময় রাজ করেছিলেন, এবং তার সাথে সাথে পলিটিশিয়ান। আবার একটা তার নতুন দিকও রয়েছে যেটা মাঝে মাঝে উঁকি দেয়, অর্থাৎ কখনো কোনো অনুষ্ঠানে বা কখনো ইউটিউব চ্যানেলে আপনি তার কবিতা শুনেছেন। অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রয়। TV9 বাংলায় তোমাকে অনেক অনেক স্বাগত। শতাব্দী, এই যে তুমি মাল্টিপল তোমার ট্যালেন্ট, মানে তুমি অভিনয় যখন করেছো, চুটি অভিনয় করেছো, টপ হিরোইন, এবং তারপরে যখন তুমি পলিটিশিয়ান তখন তুমি ফুল অন পলিটিশিয়ান। মানে প্রথম প্রথম সবাই তো বলতো যে সেলিব্রিটি বলে জিতেছে, কিন্তু এখন আর সেটা কেউ বলে না। শতাব্দী রায় মানে একজন পলিটিশিয়ান। সেখান থেকে ঘুরে গিয়ে আবার কবিতা, তোমার কবিতা দর্শকরা বিভিন্ন অনুষ্ঠানে শুনেছে। মানে কিরকম, টিভিতে হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছে, তুমি সেখানে গেছো, সেখানে তুমি পাঠ করেছো, তারপর তোমার ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে শুনেছে, কিন্তু পুরো একটা গোটা প্রোগ্রাম এটা বোধহয় প্রথমবার। একদম। এটা 28 তারিখ শিশির মঞ্চে, শনিবার দিন 6:30টায়, তুমি আমি আর কবিতা অনুষ্ঠানটার নাম। এটাতে সাহসের সঙ্গে আমি একা কবিতা বলবো এবং সবই তোমার কবিতা, আমার কবিতা, আমারই পাঠ, তার সঙ্গে মিউজিকও থাকবে, অ্যাঙ্কার থাকবে এবং মাইমও থাকবে। কিন্তু বিশেষ করে প্রোগ্রামটা আমার একক আর কি, পুরোটা কবিতার ওপরেই। তো সেই জন্যে, এবং 1-1.5 ঘন্টার অনুষ্ঠান, তাতে আমার মনে হয় যে আমার ভালোবাসার জায়গা একদম। এটা আমার এলাকা, মানে যদি ভাবো যে যে এলাকাটা যাকে বলা হয় যে সেটা তার প্রফেশন, এটা প্রফেশনের বাইরে, এটা আমার ভালো লাগার জায়গা, আমার জগৎ, এবং আমার জন্য, মানে কারোর এখানে আর কোনো হাত নেই যে আমি কি করছি না করছি, আমার ভালো লাগার ওপর। এবং আমার বিশ্বাস যারা এটা আমার কবিতা ভালোবাসে, আমাকে ভালোবাসে এবং কবিতা ভালোবাসে, মানে তিনটেই যারা ত্যাগ করছে তারা এই অনুষ্ঠান দেখতে আসবে। শতাব্দী, এইখানে যে তুমি কবিতার কথা বলছো, যে কবিতা তুমি পাঠ করবে, তোমার একটা কবিতা বোধহয় মানে আমাদের সকলেরই খুব বেশি করে মনে থাকে, ওই মেয়ে, বা হ্যাঁ ওটা আমার বয়স কত, হ্যাঁ এইটা মনে হয় সব থেকে বেশি প্রত্যেকটা মহিলাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। এবং এই কবিতা তুমি কবে থেকে লিখছো বলো তো? আমি ক্লাস 6-7, হ্যাঁ, যখন ওই দেয়াল ম্যাগাজিন বেরোতো না, ওয়াল কালে, মানে ম্যাগাজিন করতো ক্লাবে, স্কুলে, তখন ওখানে ছোটো ছোটো ছড়া লিখতাম। মানে এক তো হচ্ছে লিখতে হতো, মানে তখন একসময় কম্পালসারি ছিল, চলো এই স্কুলে এই ক্লাসে বাচ্চারা লিখতেই হবে, একটা জমা দাও। সেখান থেকে লেখার উৎস, এবং সেখান থেকে কিছু ভালো লাগার কথা লেখা, কিছু অনুভূতি কথা লেখা, কোনো অস্থিরতার কথা লেখা থেকেই ডায়েরি লেখা রোজ, এইসব থেকে আরম্ভ। এবং তারপর যখন প্রথম আমার বই বার করলাম 1995-এ, ততদিনে আমি লিখতাম। আমি একটা অনুষ্ঠানে অনেক বছর আগে, চেনামো অচেনা মানুষের প্রথম একটা কবিতা পাঠ করেছিলাম, তাতে লোকে বলেছিল ভালো। তখন সেই ভারতের সাহস হয়েছিল। তখন আমার কথা হলো যে পাবলিশ করার মতো স্ট্যান্ডার্ড জায়গা, সেখানে ওরা যোগ্য মনে করে কিনা, ওই জন্য টেস্টিংয়ের জন্য বলেছিলাম যে দেখো মানে ছাপানো যোগ্য কিনা। ওরা বলেছিল হ্যাঁ, এবং ছাপিয়েছিলাম এই শতাব্দীর প্রেম বলে প্রথম বইটা, এবং সেটা প্রথম বইমেলাতেই সেকেন্ড অডিশন বেরিয়ে গিয়েছিল। তাতে আমার মনে হয় যে সাহস পাওয়া গেছে এবং পরপর বই পাবলিশ করা গেছে। শতাব্দী, এই যে তুমি তোমার যে কর্মযোগ্য, তোমাকে তো আমরা প্রায় কলকাতা বেশিরভাগ পাই না, হয় তুমি বোলপুরে আর নাহলে তুমি দিল্লিতে। এর মধ্যে তুমি এত কাজের মধ্যে তুমি কবিতা লেখার কখন সময় পাও? কোনো ঠিক নেই। মানে এই জন্য বললাম, আমি প্রথমেই বললাম না যে এটা আমার জায়গা, তার মানে আমাকে কেউ চাপ দিচ্ছে না, আমাকে লিখতে হবে বলছে না, আমাকে আমি কখন লেখা দেবো সেটা বলছে না। তার ফলে আমার যেটা হচ্ছে যে আমি আমার ইচ্ছেতে লিখছি, আমার সময়ে লিখছি। সেটা হয়তো 6 মাসে একদিন হতে পারে, 8 মাসে একদিন। কারণ আগে যখন ডায়েরিটা দেখি, উমা 8 মাস আগে পেন ধরেছিলাম, এখন তো আর এতদিন ধরে লিখিনি, এরকম ইমোশন, ছোট ছোট ইমোশন, হ্যাঁ, যখন থেকে সেখান থেকে লেখা। এবং সেটা কোনো টাইম নেই, কতদিন পরে লিখি কতদিন না। বেশি দিন না লিখলে কিন্তু খারাপ লাগে আমার, মানে মনে হয় ভালো লাগছে না এরকম হচ্ছে। তো সেই জন্যে সেখান থেকে লেখা, এবং
28 তারিখে যে প্রোগ্রামটা হবে তারপর কিন্তু আর আমি কিছুতে নেই, মানে তারপর থেকে শুধু ইলেকশন, শুধু মানে এই এই ওই সুইচ অন সুইচ অফের মতো, বুঝেছো? যখন আমি যে কাজটা করছি, এখন আমি এই কবিতার অনুষ্ঠানটা করছি বলে এখন এখানে আমি শুধু এটা মাথা, মানে কি শুরু হবে, কোথায় মিউজিক হবে, কোথায় আমি ঢুকবো, কোথায় বসবো, সব কিছু, কে কে গেস্ট আসবে, সেগুলো এখন আমার শুধু ওইটাই মাথায় ঘুরছে দিন রাতে। রাতে 2টোর সময় উঠেও আমি ভাবছি আচ্ছা এই নামটা মিস হয়ে গেছে এরকম। তো আমার এই 28 তারিখ অবধি কিন্তু সেটা চলবে। 28 তারিখের পর কিন্তু সুইচ অফ, তাহলে কিন্তু আমি আমার একটা লাইনও কবিতা মনে থাকবে না। তারপর থেকে আমি ওটা করবো। আবার যেই ইলেকশন শেষ হবে তখন আবার হয়তো আমি কী করবো তখন। শতাব্দী, তুই যখন বলছো যে অনেক ছোটবেলা থেকে কবিতা লেখো, তুমি যখন অভিনেত্রী তখন সে তোমার তুমি তো এত প্রথিতযশ পরিচালকদের সঙ্গে কাজ করো, তারাও জানতো তোমার এই গুণের কথা, কবিতার কথা? হ্যাঁ, কখনো কোনো গল্প, ছোট গল্প বা স্ক্রিপ্ট করেছি, একটা দুটো এতে মানে করা হয়েছিল, তখন কিছু কিছু ডিরেক্টরের সঙ্গে কথাও হয়েছিল যারা স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতে হয়েছে। কখনো আমি বলেছি যে না আমার স্ক্রিপ্টটা আমিই করবো, তারপরে সেখান থেকে ডিরেকশনের ভূত হয়েছে, মাথায় চেপেছে, নানা রকম। মানে এই যে তুমি বলছো না একটা অনেক কিছু করা, আমি বিশ্বাস করি জীবন একটাই, সব কিছু করতে হবে, যত যত তুমি যাতে যাতে তুমি ভালোবাসছো, যা যা তুমি এনজয় করছো সেগুলো তুমি করে নাও। কারণ পরজন্ম আছে আমি বিশ্বাস করি, কিন্তু পরজন্মে আমি কী হবো আমি জানি না, বা আমি আমাকে জানবো কিনা তাও জানি না। তো সেই জন্যে এই জন্মে যা যা আছে বেশি দিন এক কাজ নয়, কিন্তু এটাও ঠিক যেটা যেটা করবে মন দিয়ে, তখন সেটা মন দিয়ে 100%, মানে ওপর দিয়ে চলে যাবো না। শতাব্দী, এই যে গান, এই যে তুমি বলছো কবিতা, মিউজিক, কোন কোন কবিতাগুলো মূলত থাকছে তোমার? সব মানে তো আমি নর্মালি আমি সম্পর্ক নিয়ে, ভালোবাসা নিয়ে, বিচ্ছেদ নিয়ে বেশি লিখি। সেগুলো যেমন থাকছে, সমাজের দিকগুলো ধরা, যেমন মেয়ে কবিতাটা বলছো, ও মেয়ে তোর বয়সগুলো থাকবে, এবং সমাজে আরও দিকগুলোকে ধরা হবে, নারী পুরুষের বিভেদের কথা, সম্পর্ক বিচ্ছেদের কথা, সবগুলোই মোটামুটি তোমার কবিতায় আসবে। কি রাজনীতি আসে? রাজনীতি আসে, কিন্তু এখানে আমি রাজনীতি নিয়ে কথা বলি। কিছু একটা কবিতা আছে যেটা রাজনীতির মনে হবে রাজনীতির প্রেক্ষাপট, কিন্তু না, একটা নাগরিকের প্রেক্ষাপট থেকে লেখা সেটা। তো রাজনীতির কবিতা এখানে বলতে চাই না, কারণ রাজনীতি যখনই আসে তখনই বিভক্ত হয়ে যায় মানুষ, মানে তোমাকে ভালোবাসার মানুষরা ভাগ হয়ে যায়। তো সেই ভালোবাসার মানুষ যখন তুমি দেখবে, আমি ফেসবুকেও রাজনীতির কথা, রাজনীতির মানে কথা বা রাজনীতির কোনো গল্পই আমি বলি না, কারণ আমি ওই বিভাজন চাই না। রাজনীতি যারা পছন্দ করে না করে, দলকে পছন্দ করে না করে, তারা অন্য, কিন্তু এটা শুধু শতাব্দী, মানুষ শতাব্দীর জন্য। যেই আমি রাজনীতির কথা বলবো সেহেতু বিভাজন হবে, সেহেতু বিভক্ত হবে, আমাকে ভালোবাসার লোক, ভালো না বাসার লোক জড়ো হবে। তো সেই জন্যে রাজনীতিটা এড়িয়ে যাওয়া। আর তোমার যেই কবিতা, সেই কবিতা মুখ্যমন্ত্রী শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছে। উনি কখনো কিছু বলেন শতাব্দী? আর না, আমি আবার বলতাম যে ছোট, আমি যখন 2009-এ যখন প্রথম এমপি হই, তখন দিদি তখন রেলমন্ত্রী ছিল, পার্লামেন্টে ছিল, তো আমি ওই চিরকুটে লিখে লিখে পাঠাতাম। দিদি ওখানে বসে আছে, একটা চিরকুটে আমি লিখে পাঠালাম কিছু কবিতা, দিদি আবার উত্তর দিল, এরকম আমি আবার দিতাম, এরকম করতাম, অনেক সময় করেছি। এবার এই যে তুমি এতদিন ধরে রয়েছো পার্লামেন্টে, এবং সবাই জানো তো, প্রথম প্রথম তো সবাই বলতো যে অভিনেত্রী, সেলিব্রিটি তারা এসছে, রাজনীতিতে এসছে, এবং তোমরাই বোধহয় শুরু করেছিলে ট্রেন্ডটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে। সেখানে দাঁড়িয়ে এখন কিন্তু শতাব্দী রায় বললেই কিন্তু সবাই ফুল অন পলিটিশিয়ান বলে। মানে এইটা কিভাবে তুমি আয়ত্ত করলে? কারণ তুমি যে এলাকা থেকে রয়েছো, সেই এলাকাতে তো আমরা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম খবর দেখি, কিন্তু লাস্ট বীরভূম মানে একটা মানে আমিও টিভিতে দেখি কিছু একটা ঘটেছে, ভালো খারাপ, মানে ক্লাস ফার্স্ট, মানে স্কুলে ফার্স্ট হয়েছে সে খবরও আসে, আবার পালিয়ে গেছে সে খবরও আসে, আবার সে খবর আছে। আর বীরভূম দেখলে আমার টেনশন, আমার বীরভূম, এটাও বীরভূম, সে কাঁচা বাদাম বলো সেও বীরভূমে, সে সবই কাঁচা পাকা সবই বীরভূমে, ওরা আমি দেখলে আবার বীরভূম, মানে এরকম একটা হয়। তুমি তুমি যে একা হাতে, আমরা দেখলাম লাস্ট ইলেকশনটাও আমার তোমার সঙ্গে ছিলাম, তোমার ইলেকশনের দিনই আমি ছিলাম, এবং আমি দেখেছিলাম যে তুমি কিন্তু পুরোটা একা হাতে পুরোটা সামলেছো। মানে এই এক্সপিরিয়েন্স, মানে কি করে তুমি নিজেকে, এই ট্রান্সফরমেশনটা কি করে করো? সেটা এত বছরের একটা অভিজ্ঞতা থেকে, এবং যেটা আমার মনে হয় যে যেটা আমি করি সেটা হচ্ছে রাজনীতি করি না, সেটা হচ্ছে আমার মনে হয় মেন কারণ। যে আমি যেটা বিশ্বাস করি, যে আমি এটা বলি এটা পারবো এটা পারবো না, সেটা মানুষকে বুঝিয়ে দিই। মানে এরকম নয় যে জেনারেলি রাজনীতিবিদদের সম্পর্কে ধারণা
মানুষের আরও খারাপ হচ্ছে একটা কারণে, হলো তুমি একটা কাজে এলে আমার কাছে, যেটা তো মানে ট্রাম্পের হাতের ক্ষমতার কাজ, কিংবা কোনো একটা মেডিকেল কলেজের দিনের কাজ, তুমি আমার কাছে এসে বললে, আমি জানি এটা পারবো না, তুমি জানো কি জানো না, তুমি এলে আমার কাছে। জেনারেলি রাজনীতিবিদরা বলবে ঠিক আছে তুই আবার মঙ্গলবার আয়, আমি দেখে নিচ্ছি, বা তুই আচ্ছা এই পরের সপ্তাহের দিনকে আমি ওখানে আছি, তুই ওখানে আয়, দেখে নিচ্ছি। এরকম করে 4 দিন 5 দিন 6 দিন ঘোরাবে, 1 বছর ঘোরাবে, তারপর সে লোকটা বুঝে যাবে যে করবে না বা করা যাবে না। তো আমি যেতে হবে, আমার কাছে তুমি প্রথম দিন যদি এসে বলো, আমি তখনই বলবো দেখো এ ভাই এটা আমার দ্বারা হবে না, এটা আমার ক্ষমতার মধ্যে নেই, তুমি এটা আমাকে দিয়ে পারবে না, তুমি আমার কাছে রোজ রোজ এই কারণে এসো না, তোমার তো 20 টাকা খরচা হলো, তুমি বাসে করে আসছো, তোমার এই খরচাটা করো না, কারণ আমি এটা পারবো না। এইটা মনে হয় হয়তো অ্যাপারেন্টলি মনে হয় নেগেটিভ, এমা এই লোকটা তোমাকে ভোট দেবে না, বা রাজনীতিবিদরা ভাবে যে আপনি বললেন এরকম পাঠিয়ে দিলেন, ও কিন্তু আপনার কাছে আপনাকে ভোট দেবে না, না দিলেও কমলো ভোট, কিন্তু ও জানবে একবার না একবার যে না আমি কিন্তু ভুল বলিনি, কিংবা ও আমাকে ভোট দেবে কারণ আমি ওকে 4 দিন ঘোরাইনি বলে। তো এই যে ডিফারেন্সটা, এবং আমি মানে আমার এলাকা জানে যে একটা স্লোগান আমার সম্বন্ধে আছে, কথা দিলে কথা রাখে। তো এই যে এইটা বোধহয় আমার জন্যে আমার রাজনৈতিক কেরিয়ারে প্লাস পয়েন্ট, যে আমি কথা দিলে কথা রাখি, আর যেটা হবে না সেটাও বুঝিয়ে বলে দিই। যে পার্লামেন্টের প্রথম দিনের কথা এখন মনে পড়ে কিছু? প্রথম তো মানে 5 বছর লেগে গেছে পার্লামেন্টটা চিনতে, মানে কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে। ধরো গোল তো, আমি এখান দিয়ে ঘুরছি, আমি যাব হয়তো এই রুমটায়, আমি গেলাম দেখলাম 2টো লোক বসে আছে, হ্যাঁ, আমি ঘুরে 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 গেলাম, আবার দেখলাম সে 2টো লোক বসে আছে, আমি ওকে জিজ্ঞেস করলাম আপনারা কি এখানেই বসেছিলেন না ঘুরে এসে বসেছেন? বলুন না এখানে বসেছিলাম, তো আমরা আবার সেখানেই ঘুরে এসেছি, মানে পৌঁছতে পারিনি। এরকম 5 বছর লাগবে তাই চিনতেই ওটা। এখন তো আরো কমপ্লিকেটেড, আরো বড়। এখন তো তোমার প্রত্যেকটা স্পিচ আমাদের মানে পুরো ভাইরাল, মানে একদম তো যুদ্ধম দেখি। তো সেখানে ওটা মানে আমি তো প্রথম যখন আমি গেছি পার্লামেন্ট ঢোকার সময় আমি জিজ্ঞেস করেছি যে আচ্ছা এখানে কি যে 6টা অবধি 11টা থেকে 6টা অবধি হয়, আমাকে কি স্কুলের মতন বসে থাকতে, মানে পুরো সবকটা পিরিয়ডে বসে থাকতে হবে? বললো না তুমি যখন চাও তুমি উঠতে পারো। না একবারও কি উঠতে পারবো না, মনে হয় স্কুলে জিজ্ঞেস করতাম আমি কি একটু বাইরে যেতে পারি, আমি এরকম। বললো না না তুমি জিজ্ঞেস করতে পারো, এরকম করে ঢুকতে হবে। সেগুলো আমি পার্লামেন্টে গিয়ে শিখেছি কি হয়। মানে প্রথম দিকে এরকম হতো, এত মানে পলিটিশিয়ান নাম করা যাদেরকে আমি চিনি, মানে আমি সবসময় টিভিতে কাগজে দেখে চিনেছি, এত কেউ সিএম ছিল, কেউ পিএম ছিল, কেউ পিএমের ছেলে, কেউ পিএম, এরকম বড় বড় মানে বাঘা বাঘা যার বলা হয় রাজনীতিবিদ, আমি দেখছি আমি চিনতে পারছি কিন্তু নাম মনে পড়ছে না, এমন কনফিউজ হয়ে হ্যাঁ এটা খুব চেনা, এত খুব চেনা, এত খুব চেনা, এরকম মনে হতো। এটা কে জানো, এটা কে জানো, যখন বললো ও আচ্ছা হ্যাঁ, মানে হ্যাঁ এই তো। কিন্তু এখন শতাব্দীরা যখন কথা বলে নিজের রাজ্যের জন্য, তখন কি সামনে যারা রয়েছে তারা কি এখন রীতিমতো ভয় পায় যে শতাব্দী রায় বলতে কিছু? ওরা এখন আমাকে উল্টো অপোজিশন, ওরা এখন বলছে যে তুমি ডেপুটি লিডার পড়া বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে। বললাম না এটা আমার কাজ, তাই জন্য অ্যাগ্রেসিভ হয়েছি। একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে তোমার উপর পার্টি এখন অনেকটা নির্ভর করে, এবং আমরা দেখেছি যে খুব গুরুত্বপূর্ণ যে মিটিংগুলো থাকে, ইন্ডিজোট মিটিং তোমাকেই পাঠানো হয়, মানে সেটা এই আস্থা ভাজনটা মানে কি, মানে কোন দিকটা থেকে তোমার উপর এত ভরসা করছে বলে মনে হয়? কারণ তুমি ফুল অন পলিটিশিয়ান। দেখো, এক তো হচ্ছে যে পার্লামেন্টে আমাদের দল থেকে 3জন লিডার, এক তো হচ্ছে অভিষেক ব্যানার্জি হচ্ছে লিডার, আমি হচ্ছি ডেপুটি লিডার, আর চিফ হুইপ হচ্ছে কাকলি ঘোষ। তো 3জনের মধ্যে যেহেতু অভিষেক বেশি এখানে এত কাজ ও বেশি যায় না, যা 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 ও আমাদের ইনস্ট্রাকশন দেয় আমরা সেটা করি, ওর ইনস্ট্রাকশনে, বা দিদি কখনো ইনস্ট্রাকশন দিল সেগুলো আমার ওখানে মানে করা ওটা কাজ, এবং কাকুলিদি যখন থাকে কাকুলিদি করে। তো এই আমাদের এই 3জনের একটা টিম, এই 3জনের টিমের কাজটাই পুরো পার্লামেন্টটা যখন সেশন হয় তখনকার সামলানো, সেই জন্য আমরা 3জনই দায়িত্বপূর্ণ থাকি। আর এখন যা দেখো সামনে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচন আসা মানে কিন্তু সবাই মোটামুটি জানে যে বেশ কিছু আবার নতুন তারকাও আসতে পারে। এই নতুন যারা তারকারা আসছে, রাজনীতিতে আসছে, তাদেরকে তুমি কি সাজেশন দেবে? কোনো সাজেশন নেই? কোনো সাজেশন নেই, তারা সবাই জেনে আসছে, তারা ম্যাচিওর হয়ে আসছে, এবং তারা যে কাজটা করে খুব কনফিডেন্সের সঙ্গে করে, সুতরাং তাদের কিচ্ছু জানানোর শেখানোর জ্ঞান দেওয়ার কিছু নেই। যে আমার থেকে জিজ্ঞেস করে আমি তখন বলি, আদারওয়াইজ উপযাচিত হয়ে কিচ্ছু বলি না, কারণ ও জানে তো আমি কি বলবো, তো শেখানোর কিছু নেই। আমি আরেকটা বিষয় জানবো যে এই যে
বীরভূমে আমি বারবার যেহেতু বলছি যে পলিটিশিয়ান অনেক বেশি হাবি হয়ে গেছে এখন শতাব্দী রায়ের ওপর, কারণ এখন আর শতাব্দী রায়কে কেউ সবাই মানে ওই গান যখন মানে এখনও নিশ্চয়ই তুমি যখনই ওই বীরভূমের রাস্তা দিয়ে যাও তুমি কোনো না কোনো জায়গায় ভালোবাসার গান, ভালোবাসা ভালোবাসা সিনেমার গান বা গুরুদক্ষিণার গান তো বাজে, ফুল কেন লাল হয়। এবং আমি শিওর যে তোমাকে দেখলে সবার মনে ওরকম মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বাজে, কিন্তু তার পাশাপাশি অ্যাজ এ পলিটিশিয়ানও শতাব্দী রায়কে সবাই মনে করে ওই মানে নিজের এলাকায় কিভাবে তুমি কাজ করছো, কিভাবে তুমি নির্বাচন সামলাচ্ছ এবং তার সাথে সাথে তুমি পার্লামেন্টে কি বক্তব্য রাখছো। তোমার যে জেলা, তোমার যে মানে পুরো এতগুলো বিধানসভা তোমার মধ্যে, বীরভূমের ওখানে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু একটা খুব খুব সাধারণ বিষয় হয়ে উঠেছে। তুমি এইগুলো কি সামলাও কি করে বলো তো? একটা জিনিস মানে ভগবানের আশীর্বাদ যে আমি কোনো গোষ্ঠীর মধ্যে নেই, এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত সবার সঙ্গে আমার রিলেশন ভালো, মানে হয় না যে ওরা জানে যে জেনারেলি এমপিদের সঙ্গে এমএলএদের রিলেশন ভালো হয় না, এই হয় না, আমার কিন্তু সবার সঙ্গে সম্পর্ক ভালো। ইভেন আমার পাশে বোলপুরের যে এমপি তার সঙ্গেও খুব ভালো সম্পর্ক। তো সেই জন্যই সেই বিভেদটা হয় না। তার বাদ বাকি তারা জানে যে ওই একই কথা, যে আমি যেটা বলবো সেটা করবো, সুতরাং ওদের ওই ভুল তালে তাল দেবো না, বা আমি যেটা ঠিক মনে করি সেটা আমি বলি। এবং ওরা অনেক সময় মিলিয়েছে যে আমি যেটা বলি সেটাই হয়, কারণ আমি আমার আইডিয়া থেকে আমি বলছি দেখো এটা করলে কিন্তু এটা হবে, বা দল এটা চাইছে তুমি বুঝে নাও। বা আমি যখন ধরো মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির সঙ্গে কোনো ব্যাপারে কথা বলেছি, তো সেটা আমি হয়তো স্ট্রেট ওদেরকে বলতে পারি না যে ওদের সঙ্গে কথা কী হয়েছে, কিন্তু আমি বললাম দেখো দলের কিন্তু আমার মনে হয় দলের সিদ্ধান্ত কিন্তু এগুলো হবে। ওদেরকে আমি মানে একটু একটু বললাম, তাতে যে কজন বুঝলো যে হ্যাঁ আমি যেটা বলছি এটা হবে, কারণ আমি তো জেনে নিয়েছি, তাহলে সেই তালে চলে তারা বুঝলো যে আমি ঠিক বলছি। আর যদি তারা না শুনলো, পরে বললো হ্যাঁ তুমি ঠিকই তো বলেছিলে। তোমার জায়গার সব থেকে ভালো সংগঠক তুমি কাকে বলবে? এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল, ও খুব বড় মানে ভালো সংগঠক, এবং সবাইকে নিয়ে এত মানে দিন ধরে চলেছে। ওর স্টাইল ওর মতো, মানে সেটা নিয়ে আমার সঙ্গে বিতর্ক করে লাভ নেই, কিন্তু সংগঠক হিসেবে অনুব্রত মণ্ডল একদম। এবং সব থেকে শেষে আবার ফিরে আসি এই রাজনীতিবিদ শতাব্দী রায়, অভিনেত্রী শতাব্দী রায় আর এই কবি শতাব্দী রায়, এই তিনজনকে কোথাও গিয়ে যেন আলাদা করা যায় না, সে তো একটাই মানুষ। দর্শকদের কি বলবে ওই অনুষ্ঠানের পর, কি আবারও শতাব্দী রায়কে এরকম বিষয় নিয়ে দেখা যাবে? হ্যাঁ, আমার ইচ্ছে আছে। আসলে প্রথম কথা হচ্ছে এই অনুষ্ঠানটা আমার ভাবনা, পুরো ভাবনা সঙ্গে জড়িত, শুরু থেকে শেষ অবধি কী হবে, কেমন হবে, কি না হবে, সব কিছু। তো সেই জন্য এই ভাবনাটা আমি যেভাবে ভাবছি সেটা যদি যারা দেখবে, শ্রোতার আসনে থাকবে, দর্শকের আসনে থাকবে, তারা যদি রিলেট করতে পারে যে হ্যাঁ আমি যেটা ভেবেছি সেটা ভালো ভেবেছি, ঠিক ভেবেছি, দারুণ ভেবেছি, তাহলে আমার আগামী দিন আরও অনুষ্ঠান করার ইচ্ছে থাকবে। কারণ এই একটা অনুষ্ঠানে তো সবাই আসতে পারছে না, সবাই পৌঁছতে পারছে না, বহু লোকের কাছে পৌঁছতে চাই। সেই চাওয়ার জন্যে এই অনুষ্ঠানটা সফল হওয়া খুব জরুরি। সফল হলে আরও আগামী দিনে আরও লোকের কাছে পৌঁছতে পারবে। তোমার বাড়ির লোকরা তোমার কোন কবিতা, মানে মেয়ের কথাই যদি বলি, ছেলে তো এখন অনেকটা বড় হয়ে গেছে, বাইরেও থাকে, মেয়ে তোমার সঙ্গে সঙ্গে থাকে, তোমাদের অনেক রিল টিল আমরা দেখি, সেখানে দাঁড়িয়ে তোমার কোনো কবিতা মেয়েকে টানে, মানে কোন কবিতা? না, মেয়ের জন্য আমি 2-3টে লিখেছিলাম, মানে ছোটোবেলায় ও যখন কোনো অনুষ্ঠান ও হয়তো স্কুলে লিখতে বললো, তো আমি ওটা লিখে দিলাম। ও বললো, তখনও আমার সঙ্গে খুব ভাব হয়, আমি ওটা লিখে দাও লিখে দাও লিখে দাও। আর এমনি সময় বাংলার দিকে ধারে কাছে যাবে না, আর অন্য সময় বলবে লিখে দাও লিখে দাও, আলা হলো। তারপরে বা ওর পাঠ করার জন্য আমি 2-3টে লিখে দিয়েছিলাম, ছোটোবেলা ওকে দিয়ে বলিয়েওছি। সেগুলো ওর কবিতা, মানে ওরই জন্য লেখা আর কি, বা ও সেটাকে ভালোবাসে। তো এখন আবার অনেক আমি বলেছিলাম এই অনুষ্ঠানে একটা কবিতা বলো, তারপরে আমি দেখলাম ও পরীক্ষা চলছে বলে ও গাঁই করছিল, ও বলছিল পরীক্ষার পর আমি মুখস্থ করবো তারপর বলবো। আলাম অত সময় আমি দেবো না, তুমি থাকো, তুমি শুনতেই যাও, তুমি বলতে হবে না তোমাকে, ওর বাবার খুব ইচ্ছে যে ও বলুক। আলাম না 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 না, আমার অনুষ্ঠান ও যদি আগে যদি বলতো যে হ্যাঁ, আর খুব কনফিডেন্স দরকার, মানে গিয়ে বলা স্টেজে কখনো, হ্যাঁ এতজনের সামনে পারফর্ম কখনো করেনি, আর সেই কনফিডেন্স যদি আসে ও বলবে, না হলে কিন্তু নয়। আমাদের দর্শকদের জন্য কি তোমার ওই মেয়েটির কবিতার একটা লাইন বা দুটো লাইনকে একটু বলা যায়? তো হচ্ছে, ও মেয়ে তোর বয়স কত, কি জানি গো, মা থাকলে বলে দিত, সেই যেবারে দাঙ্গা হলো, শয়ে শয়ে লোক মরলো, হিন্দুদের রক্ত ঝরলো, মুসলমানের ঘর জ্বললো, তখন নাকি মা পোয়াতে, তাই দাঙ্গা আমার জন্মতিথি।
অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আগামী দিনে নির্বাচনের সময় তো আমরা দেখতেই পারবো শতাব্দী রায়কে টিভির পর্দায় এবং মাঠে ময়দানে সব জায়গায়, কিন্তু তার আগে অবশ্যই 28 তারিখে তার কবিতার অনুষ্ঠানে দর্শক দেখবে, এবং আরও আরও দর্শক হয়তো পরবর্তী অনুষ্ঠানগুলোতে চলে আসবে। ক্যামেরায় সমরের সঙ্গে সুচরিতা, টিভি9 বাংলা, কলকাতা।